নমস্কার, শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে ঘটনাটা পাঠিয়েছি সেটাকে বর্তমানে সে কলকাতায় থাকে, কিন্তু সে পূর্ব বর্ধমানে একটা গ্রামের বাসিন্দা। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবে আমি ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আমার নাম অসীম। আমার বাড়ি পূর্ব বর্ধমানে একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম আমি নিচ্ছি না। এই ঘটনা যে লিখে পাঠিয়েছি সেটা আমার সাথেই ঘটে গেছে কিছু বছর আগে, ওই 2-3 বছর আগে। তো আমার বাড়ি ছিল পূর্ব বর্ধমানে একটা প্রত্যন্ত গ্রামে। তো আমার যখন 17-18 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনে একসাথে মারা যায় একটা রোগে। প্রথমে বাবার হয়েছিল, বাবার থেকে মায়ের হয়েছিল। তো ছোঁয়াচে রোগ ছিল আর কি। তো দুজনেই একসাথে মারা যায়। তো ওই সময়ে বাবা মা চলে যাওয়ার কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না আমি কী করব ওখানে থেকে থেকে। তাই আমি ঠিক করলাম যে বাবা মার যে সেভিংস রয়েছে, যেটুকুনি তারা রেখে গেছে, সেই টাকা দিয়ে আমি কলকাতা চলে আসবো এবং কিছু একটা ব্যবসা করে নেব। কারণ আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে সবারই বাড়ির অবস্থা, মানে আর্থিক অবস্থা খুবই বাজে, মানে দিন আনি দিন খাওয়া অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে আমার বাবার যেহেতু একটা ব্যবসা ছিল আর কি, ছোটোখাটো একটা মুদি দোকান টাইপের ছিল। তো আমার বাবা কিছুটা একটু হলেও সেভিংস করতো। তো ওই টাকা নিয়ে আমি কলকাতা চলে আসি। কলকাতা এসে আমি প্রথমে শ্যাকরার কাজ শিখি, মানে গয়না বানানোর সব কাজ ফাজ শিখি। শেখার পরে আমি ছোট্ট একটা দোকান খুলেছিলাম আর কি। তো প্রথমের দিকে আমার ইনকাম ভালোই হতো, মন্দ হতো না। তো যত দিন বাড়তে লাগলো আমার মনে একটা লোভ চলে এলো যে ইনকাম তো ভালোই হচ্ছে, তাহলে আমি প্রফিট একটু বেশি রাখি। এই ভেবে আমি অন্যদের থেকে আমার মানে প্রোডাক্টের দামটা একটু বেশি রাখতে শুরু করলাম। আমি প্রোডাক্টের দাম বেশি রাখতে শুরু করলাম, সেই সময় আমার খদ্দের কমতে শুরু করলো। এবং কমতে কমতে এমনই একটা সময় চলে এলো যেখানে আমার দোকানে প্রায় লোক আসে না বললেই চলে। দিনে হয়তো একজন এলো, এরকম একটা অবস্থায় চলে এসেছিলো। আমার দোকানে একজনকে আমি কর্মচারী রেখেছিলাম, তো তাকেও আমার ছাড়ি দিতে বাধ্য হয়, কারণ আমি তাকে বেতন দিতে পারছিলাম না। তো আমি কী করবো বুঝতে না পেরে ঠিক করলাম যে আমি আবার গ্রামে চলে যাই। আমি আবার গ্রামে নতুন করে এই সোনার ব্যবসাটাই গ্রামে খুলি। তো আমি ওখান থেকে যা সেভিংস করেছিলাম, মানে কলকাতায় ওই ব্যবসা করে যা সেভিংস করেছিলাম, বেশ ভালোই সেভিংস করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে বাড়িতে চলে যাই, নিজের বাড়িতে চলে যাই। তো আমি ভাবা মাত্রই কিছুদিনের মধ্যেই ওই যে দোকানটা আমি কিনেছিলাম আমার ব্যবসার জন্য, সেই দোকানটা বিক্রি করে দিলাম এবং সেখান থেকে বেশ কিছুটা টাকা এলো। টাকা আসার পর আমি ওই টাকা ফাঁকা নিয়ে এবং যা সেভিংস করেছিলাম সেই টাকা নিয়ে আমি আমার গ্রামে চলে এলাম। যেদিনকে আমি গ্রামে এলাম, বাড়িতে ঢুকে দেখি বাড়ির অবস্থা খুবই শোচনীয়। মানে অনেক দিন না থাকলে যা হয়, প্রায় 10-12 বছর পরে আমি নিজের বাড়িতে এসেছিলাম। এবারে ধুল ঝুল, মানে ময়লা আবর্জনা সব ভরে গেছে, কোনো আলো নেই, কিছু নেই। তো আমি তখন একটা দোকানে গেলাম, লাইটের দোকানে। একটা লাইট কিনবো, কিনে এনে বাড়িতে লাগাবো যাতে পরিষ্কার করা যায়, কারণ আমি বাড়িতে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো। তো আমি দোকানে গেলাম লাইট কিনতে। লাইট কিনে ফেরার সময় আমার একটা বন্ধুর সাথে দেখা হয় ছোটোবেলার। তো সে আমাকে দেখে অবাক। সে আমাকে চিনতে পেরেছিল একবারই এবং আমিও তাকে একবারই চিনতে পেরে গেছিলাম। তো সে আমাকে দেখে অবাক। সে বলছে, কি তুই এখানে কী করছিস, কবে এলি? ওই অনেক কিছু বললো। আমি বললাম যে আজকেই কিছুক্ষণ আগে এলাম। তো তারপর বললো, তো কোথায় যাচ্ছিস? আমি বললাম এই লাইট কিনতে গেছিলাম, বাড়ি যাচ্ছি, বাড়িটার অবস্থা খুবই খারাপ, এটা পরিষ্কার করতে হবে। তখন ও আমাকে বললো, ঠিক আছে চল, আমিও তো বাড়িতেই যাচ্ছি, যেতে যেতে আড্ডা হবে, যেতে যেতে গল্প করতে করতে যাই আর কি। তো আমরা দুজনে একসাথে আসছিলাম। আমি আমার অবস্থা সব কিছু ওকে বললাম যে আমি কলকাতা চলে গেছিলাম, তারপর ওখানেই একটা দোকান খুলেছিলাম কাজ ফাজ শিখে গ্রামে। তো পরে ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাওয়ার আমি যা সেভিংস করেছিলাম ওই সব টাকা নিয়ে এখানে চলে আসি। তো ও বললো, আচ্ছা হ্যাঁ ভালোই করেছিস, ওখানে থেকে যদি কিছু না হয় তাহলে এখানেই করা ভালো। তখন আমি তাকে বললাম যে দেখ ভাই, একটা সাহায্য লাগবে তোর। ও বললো, কী বল? আমি বললাম যে তুই তো এখানেই থাকিস ছোটোবেলা থেকে, তুই তো কোথাও যাসনি। তো আমাকে একটা দোকান খুঁজে দে, ভাড়া হলেও হবে, বা যদি কেনার হয় তাহলে আমি কিনে নেব, কারণ আমি জানতাম যে গ্রামে দোকানের দাম খুবই কম হবে। তো যদি কেনা যায় তো কিনেই নেব। ও বললো, আচ্ছা ঠিক আছে দেখছি, তুই আমাকে 2 দিন সময় দে। এই বলে আমি আমার বাড়িতে মানে কথা বলতে বলতে আমি আমার বাড়িতে চলে এলাম, ও নিজের বাড়ি চলে গেল। লাইট ফাইট লাগিয়ে বাড়িটা পরিষ্কার করলাম, করার পর মানে নিজের থাকার অবস্থার যোগ্য করলাম। তো তারপর আমি থাকতে শুরু করলাম ওখানে। 2 দিন তো কিছুই হচ্ছিল না। 2 দিন
পর যখন ওই বন্ধুটার সাথে আমার যোগাযোগ হয়, দেখা হয়, তখন ও আমাকে বলল যে সে নাকি একটা দোকানে খোঁজ পেয়েছে যেখানে সে মানে যে মালিক দোকানটার সে ভাড়া দেবে কিন্তু বেচবে না। আমি বললাম ঠিক আছে, তাতেই আমি রাজি। তো আমি দোকানটা গেলাম ওই বন্ধুটার সাথে দেখতে, দেখলাম বেশ ভালোই এবং বড়, এবং কিছুদিনের মধ্যেই দোকানটা আমি পুরোপুরি সাজিয়ে নিলাম, তৈরি করে নিলাম। এবার আমি যে দোকানটায় মানে দোকানটা ছিল আমার, সেখানে প্রথমে তো কর্মচারী আমি রাখিনি, নিজেই কাজ করতাম। তো ওই দোকানটা যে আমার দোকানটার পাশে কিছুটা একটু দূরে মানে 5 মিনিট দূরে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে আমার বন্ধুরা কাজ করতো। তো আমার প্রত্যেক দিন রোজ যেতাম একসাথে, এবং ফেরার সময় রোজ একসাথে আসতাম। এবং ফেরার সময় যখন আমরা আসতাম দুজনেই সাইকেলে করে আসতাম আর কি, এবং একটা চায়ের দোকানে বসে বসে চা খেতাম, চা খেয়ে আড্ডা মারতাম, মেরে তারপর একসাথে আসতাম। তো বেশ কিছুদিন পরে যেহেতু একটা জায়গায় অবধি এসে ওর বাড়ি আর আমার বাড়ি আলাদা, তো আমার বাড়ি অনেকটা দূরে আর কি। তখন ও আমাকে একদিনকে বললো যে দেখ অসীম, তুই একটু বেশি ঘুরে ঘুরে যাস, আমার মনে হয় তুই বেশি না ঘুরে যেতেও পারিস, কারণ একটা শর্টকাট আছে যেটা আমি তোকে বলে দেবো, ওই রাস্তা দিয়ে যদি তুই যাস তাহলে অনেক মানে তাড়াতাড়ি তুই বাড়ি চলে যাবি। বললাম আচ্ছা তাহলে বল, ভালোই তো হলো। তারপর সে আমাকে বলে দিল এরকম এরকম করে যাবি। আমি ব্যাপারটা বুঝতেই পারলাম যে কোন রাস্তার কথা বলছে। তো যে রাস্তাটা আমি রোজই দেখি ফেরার সময় বা যাওয়ার সময়। তো যাই হোক, একদিনকে ও ফির মানে কাজে আসেনি, সেদিনকে আমাকে সন্ধেবেলা বাড়িতে একাই ফিরতে হচ্ছিল। এবার যাই রাস্তাটা কীরকম, একটা মোটা একটা রাস্তা, চওড়া রাস্তা। একটা জায়গায় এসে রাস্তার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যে একটা রাস্তা যেখান দিয়ে নর্মাল সবাই যাতায়াত করে, আর একটা রাস্তা যেটা একটু সরু টাইপের, কিন্তু ওই রাস্তাটা অনেকটাই শর্টকাট, কিন্তু ওই শর্টকাটটা কেউ ইউজ করে না। কেন ইউজ করে না সেটা আমি জানতাম না। এবার যেহেতু আমার বন্ধু আমাকে বলেছিল যে রাস্তাটা অনেকটাই শর্টকাট, তো আমি ভেবেছিলাম সেরকম কিছু হয়তো নেই, কোনো বিপদ আপদ নেই, সেই জন্যই আমাকে বলেছে। তো আমি সেদিনকে ওই রাস্তাটা ধরলাম। যখনই আমি রাস্তাটায় ঢুকলাম, দেখলাম আমার আশেপাশের লোকজন সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, এবং যারা যারা যাচ্ছিল সবাই দাঁড়িয়ে পড়লো আমাকে দেখে। আমি অতটা বিশেষ পাত্তা দিলাম না। তো যাই হোক, আমি প্রায় 15 থেকে 20 মিনিট ওই রাস্তায় সাইকেল চালানোর পরে খুবই ক্লান্ত ফিল করেছিলাম। সেদিনকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, গা হাত পা খুব ব্যথা ছিল আর কি, জ্বর জ্বর একটু লাগছিল। যাই হোক, আমি এরকম 15-20 মিনিট চলার পরে দেখলাম একটা বিশাল বড় একটা গাছ রয়েছে। গাছটা মানে কি বলবো, 2-3টে বট গাছ মিলিয়ে যদি একটা কোনো গাছ হয়ে থাকে, সেই সাইজের একটা গাছ। তো আমার মনে হচ্ছিল যে আমি এইখানে একটু গাছটার নিচে একটু বসে নিই, একটু আরাম করে নিই। সময় তখন বাজে রাত মানে সন্ধে 7:30-8টা হবে। তো আমি বললাম যে সময় তো এখনও আছে, আমি একটু বসে নিই, কারণ আমার ওই শরীর নিয়ে আমি সাইকেল চালাতে পারছিলাম না, খুবই ক্লান্ত লাগছিল আমার। তো আমি বসলাম গাছের নিচে, সাইকেলটা সাইডে দাঁড় করিয়ে বসে, গাছের নিচে বসতেই একটা মৃদু সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটাতে পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো আমার। তো ওই হাওয়াতেই আমার চোখটা লেগে আসে, এবং কিছুক্ষণ পরে মাথায় কিছু একটা পড়ার অনুভব হয়, মানে বেশ ভারী কিছু একটা জিনিস। আমার ঘুমটা ভেঙে যায়, মানে চোখটা খুলে যায়, দেখি আমার সামনে একটা কৌটো মতো পড়ে। আমি প্রথমে ভেবেছিলাম ঢিল ফিল হবে বোধহয়, পরে দেখি একটা কৌটো, ছোট্ট মতো একটা কৌটো পড়ে, অনেকটা মেয়েদের সিঁদুর কৌটোর মতো যেরকম হয় সেরকম। তো আমি ওপরে তাকালাম, দেখলাম কোথাও কিছু নেই, এবং থাকলেও বুঝতে পারছিলাম না কেন এতটাই ঘন গাছটা। তো আমি কৌটোটা হাতে নিলাম, নেওয়ার পর দেখলাম যে এটা একটা সিঁদুর কৌটোর মতো জিনিস। তো আমি ওটাকে জিনিসটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই টাইট যে খুলছিলই না। অনেকক্ষণ পরে অনেক টানাটানি করার পর এক জোরে হ্যাচকা টান মারতেই কৌটা খুলে গেল, এবং ভেতরে লাল লাল রঙের কিছু একটা ছিল, পাউডার বা সিঁদুর মতো কিছু একটা ছিল, ওটা আমার পুরো মুখে ছিটকে এলো। আমি মুখটা কোনোভাবে মানে ঝেড়ে নিলাম, এবং আমার চোখটা জ্বালা করছিল, আমি বুঝতে পারছিলাম চোখে চলে গেছিলো। আমার ব্যাগে জল ছিল, আমি কোনোভাবে ব্যাগের সামনে গিয়ে হাতড়াতে হাতড়াতে জলটা বার করে চোখে মুখে জল দিই। জলটা যে পরিষ্কার করলাম, চোখ মুখ পরিষ্কার করলাম জল দিয়ে, তখন আমি দেখলাম গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সে মাথাটা নিচু করে কাঁদছে। আমি একটু অবাক হলাম যে এই রাস্তায় এতক্ষণ ধরে আমি চলে আসছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না, একটা সামান্য কুকুর বিড়াল অবধি ছিল না, সেখানে এই মেয়েটা একা একা কী করছে। একটা সাদা রঙের একটা ড্রেস পরেছিল,
চুলগুলো সামনের দিকে ঝুলছে। আমি তার কাছে গিয়ে বলি, কে তুমি, কে এত রাতে এখানে কি করছো, কাঁদছই বা কেন? ও কোনো সাড়া শব্দ দেয় না, মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। আমি সামনে যেতেই সে কান্নাটাকে আরও বাড়িয়ে দেয়। আমি তার গায়ে হাত দিই, মানে কাঁধে হাত দিই, হাত দিয়ে বলি যে কাঁদছো কেন তুমি, কি হয়েছে আমাকে বলো, রাস্তা হারিয়ে গেছো, কোথায় থাকো, বাড়ি কোথায়, এত কিছু জিজ্ঞেস করেছি কিন্তু কোনো সাড়া শব্দ নেই, সে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, আমি যখনই ওর কাঁধে হাত দিলাম সেই মাত্র ও এক লাফে মাটি থেকে গাছে উঠে গেল, গাছে একটা ডালে উঠে গেল। আমি দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি ঘাবড়ে গেছিলাম, এটা কী করে সম্ভব, একটা মেয়ের পক্ষে এরকম এক লাফে গাছে উঠে যাওয়া কী করে সম্ভব। তারপর আমি ওপরের দিকে তাকাতেই সে আমার দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। চোখগুলো পুরো গোল গোল, মানে চোখে কোনো মনি নেই, পুরো কালো কুচকুচে চোখ, পুরো মুখটা পুরো সাদা ধবধবে, চুলগুলো সামনের দিকে ঝুলছে, হাতে পায়ে নোংরা লেগে, হ্যাঁ, আর নখগুলো বিশাল বড় বড়। আর সব থেকে যেটা বড় ব্যাপার, পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। হয়তো এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি ছিল। প্রথমে যখন ও নিচে দাঁড়িয়ে ছিল তখন আমি সে জিনিসটা লক্ষ্য করিনি, কিন্তু যখন ও ওপরে চলে গেল আমার মনে একটা ডাউট হলো, আমার সন্দেহ হলো। আমি পায়ের দিকে তাকাতেই দেখি পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। তখন আমার বুঝতে বাকি থাকে না যে এটা কে বা কী। আমি ওখান থেকে সাইকেলটাকে নিই আর ছুট মারি, সাইকেলে উঠি আর মানে জোরে জোরে প্যাডেল করতে থাকি, যাতে যত তাড়াতাড়ি ওখান থেকে বেরোনো যায়। আর আমি যত তাড়াতাড়ি সাইকেলটা চালাচ্ছি তত জোরে মহিলাটা আমার পেছনে হাসছে, এবং সে হাসির শব্দ, একটা হাসির বিকট, একটা মর্মান্তিক হাসির শব্দ আমার কানের সামনে ভাসছে। কিন্তু মহিলাটি কিন্তু অনেক দূরেই ছিল, কিন্তু হাসিটা মনে হচ্ছে যে কেউ আমার পাশে আমার কানের সামনে হাসছে। আমি অনেকক্ষণ ধরে সাইকেল চালানোর পরে, কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে বুঝতে পারলাম যে হাসির শব্দটা থেমে গেছে, এবং পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেই মহিলাটাও আর আসছে না। আমি ভাবলাম বোধহয় আসবে না, আমি ঠিকঠাক রাস্তায় চলে এসেছি, কিন্তু না। 20 মিনিট চলার পরে, 25 মিনিট চলার পরে আমি দেখলাম আমি আবার ঘুরে ফিরে সেই গাছটার নিচেই চলে এসেছি। আমি অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব। আমি গাছটার সামনে দিয়ে চলে গেলাম, প্রায় 20-25 মিনিট, আধ ঘন্টা সাইকেল চালানোর পরে আমি আবার ওই গাছটার কাছে কী করে চলে এলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি আবার কিছু না ভেবে সাইকেল চালানো শুরু করলাম। আবার প্রায় 15-20 মিনিট, 25 মিনিট সাইকেল চালানোর পর আবার আমি যখন এসে দাঁড়ালাম তখন দেখলাম আবার আমি গাছটার নিচে এসে দাঁড়িয়ে পড়েছি। আমার ওই ক্লান্ত শরীরে আমি আর পারছিলাম না। আমার তখন মনে হচ্ছিল যে আমি ধরা দিয়ে দিই, যদি মরার হয়তো মরে যাব, এমনিতেও আমার কিছু নেই, কেউ নেই, পরিবারে আমার কেউ নেই, কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে আমি হাঁপিয়ে গেছি। আমি এতক্ষণ ধরে সাইকেল চালাতে পারছি না। তখন আমি সাইকেল থেকে নেমে ওই গাছের নিচে যাই। আমি দেখি সেই আত্মাটা বা ভূতটা, মহিলারা যাই বলি না কেন, সে গাছের ওপরে বসে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তার দিকে হাত জোর করে মাথা নিচু করে বলি যে আমার ভুল হয়ে গেছে, আপনার জিনিস হাত দেওয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর যদি ক্ষমা না করতে পারেন একবারে আমাকে মেরে দিন, আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। অনেকক্ষণ ধরে এই কথাটা বলার পরে যখন আমি দেখলাম যে একটা চারিদিকে একটা আলোর মতো কিছু একটা রয়েছে, চোখটা আমার বন্ধ হয়েছিল কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে চারিদিকে আলো আলো কিছু একটা রয়েছে। চোখটা খুলতেই দেখি সব কিছু নর্মাল, আর কোথাও কিছু নেই। তখন আমি সাইকেলটাকে নিয়ে চালাতে চালাতে চলে এলাম নিজের জায়গায়, যে রাস্তা দিয়ে, যেই পয়েন্টটা থেকে আমি ওই রাস্তায় গলিতে ঢুকেছিলাম সেই পয়েন্টে আমি আবার চলে এলাম। এসে যখনই আমি ওই নর্মাল রাস্তা, যেই রাস্তায় সবাই যাতায়াত করে ওই রাস্তায় আমি উঠলাম, তখনই দেখলাম কিছুজন আমার দিকে এসে বলছে যে বাবা, তুমি ওই রাস্তাতে কী করতে এসেছিলে, ওই রাস্তায় তুমি বেঁচে বা ফিরলে কী করে। তখন আমি বললাম যে কেন, কি হয়েছে, কারণ আমি তো জানি কি হয়েছে আমার সাথে। তখন সেই লোকগুলো বলল যে ওই রাস্তায় তুমি যে গেছো কোনো গাছ দেখতে পাওনি। বললাম হ্যাঁ পেয়েছি। তখন বলছে তুমি কিছু ফিল করতে পারোনি। তখন আমি তাদের বলে দিই যে হ্যাঁ।
আমি গেছিলাম এবং আমি একটা গাছও পেয়েছিলাম এবং আমি গাছের নিচে বসেছিলাম। একটা সিঁদুরের কৌটো আমার হাতে এসেছিলো, ওটাকে আমি খুলে ফেলেছিলাম বলে আমার সাথে যা যা হয়েছে আমি সব কিছু বলে দিলাম। তখন তারা আমার দিকে তাকিয়ে বলে যে ঠাকুরের অশেষ কৃপা যে তুমি বেঁচে ফিরেছো প্রাণে, নাহলে ওই গাছের তলায় যে যায় সে বেঁচে ফেরে না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কেন, কী রয়েছে ওখানে, কী রয়েছে গাছটাতে, ওই মহিলাটাই বা কে? তখন তারা বলে যে যে মহিলাটাকে আমি দেখেছি এবং যে গাছটাকে আমি দেখেছি, যেগুলো আমি অনুভব করেছি, ফিল করেছি, তার মধ্যে কোনোটাই মিথ্যে নয়, সবই সত্যি। এবং যে মহিলাটা ছিল তার নাকি কিছু বছর আগে, প্রায় বেশ কিছু বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলেটা তাকে ধোঁকা দেয়, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার জন্য। তারপর আর বিয়ে করেনি। সে বিয়ের কোণে মানে বিয়ের সাজে সে সেজেছিল এবং হাতে তার সিঁদুরটা ছিল। যখন সে বুঝতে পারে যে সে আর ফিরবে না, যে তাকে বিয়ের জন্য কথা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সে আর ফিরবে না, তখন সে এই গাছের কাছে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে তার হাতে তখনও ওই সিঁদুর কৌটোটা ছিল। তারপর থেকে সে ওই গাছের আশেপাশে ঘোরাফেরা করে এবং ওই গলিটা দিয়ে ঢুকলেই যে গাছের সামনে চলে যায় তাদেরকে শেষ করে দেয়। এবং প্রথমে সে ওই গাছের সামনে আনে এবং তাদের মাথায় বা হাতে আশেপাশে ওই সিঁদুরের কৌটোটাকে ফেলার পর যে সিঁদুরের কৌটোটা খুলে দিল তার প্রাণ গেল। তো তোমার অশেষ কৃপা যে তুমি ভগবানের অশেষ কৃপা যে তুমি বেঁচে ফিরেছো, ওই রাস্তায় কোনো দিন ফিরে যেও না। যতই সময় লাগুক তুমি আমাদের যে নর্মাল রাস্তা, যেখান দিয়ে মানুষজন যায় সেই রাস্তা দিয়ে যাও, কিন্তু ওই শর্টকাট ইউজ করার জন্য ওই রাস্তা দিয়ে আর যেও না। আমি তখন মনে মনে ঠিক করে নিলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে, যে আমি শর্টকাট ইউজ করার জন্য ওই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু আমি আর ফিরে যাবো না ওই রাস্তা দিয়ে। পরের দিনকে আমি আমার বন্ধুকে সব কিছু বলি। তখন সে আমাকে বলছে যে সে নাকি কিছুই জানে না এইসব ব্যাপারে। তো আমি তার সাথে কথা বাড়াইনি এবং তার সাথে ভালো লাগতো না, তো আমিও তার সাথে থাকতাম না, বেশি মেলামেশাও করতাম না। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।